সপ্তম ভূগোল শিক্ষক বই থেকে পড়ছি, পেজ 226। এটা লাস্ট চ্যাপ্টার, ইউরোপ মহাদেশ। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ছিলাম, 19 অবধি পড়েছি, এবারে 20। জার্মানির রুর অঞ্চলের ভূপ্রকৃতি কেমন? 1. সমতল এই অঞ্চলটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে মাত্র 250 মিটার। 2 নম্বর, অঞ্চলটি প্রধানত পূর্ব থেকে পশ্চিমে ঢালু, তবে পশ্চিমাংশের ঢাল কিছুটা উত্তর পশ্চিমে। 3. এখানকার কোনো কোনো জায়গায় হিমযুগে হিমবাহ সঞ্চিত নুড়ি, পাথর, বালি ইত্যাদি জমে অনেকগুলি অনুচ্চ টিলা সৃষ্টি করেছে। 4. রুর অঞ্চলের পূর্ব দিকের উচ্চভূমির উচ্চতা প্রায় 400 মিটার। প্রশ্ন 21, জার্মানির রুর অঞ্চলের অবস্থান ও আয়তন লেখো। উত্তর, রুর শিল্পাঞ্চল রাইন, রুর ও লিপে নদীর সংযোগস্থলে অবস্থিত। পূর্ব পশ্চিমে বেশি বিস্তৃত বলে অঞ্চলটি দেখতে কিছুটা আয়তাকার। এই শিল্পাঞ্চলের দক্ষিণ ও পূর্ব সীমায় আছে সারল্যান্ড উচ্চভূমি, পশ্চিম সীমায় ভোজ পর্বত এবং উত্তর সীমায় লিপে নদী। রুর শিল্পাঞ্চলের ক্ষেত্রফল প্রায় 4435 বর্গ কিলোমিটার। পূর্ব পশ্চিমে এই অঞ্চলের সর্বাধিক বিস্তৃতি প্রায় 120 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 65 কিলোমিটার। অঞ্চলটি আয়তাকার। এখানে ম্যাপ দিয়েছে রুর শিল্পাঞ্চলের অবস্থান। জার্মানির কাছে রুর শিল্পাঞ্চল, নেদারল্যান্ডেরও কাছে। প্রশ্ন 22, জার্মানির রুর অঞ্চলের নদ নদীর বিবরণ দাও। রুর অঞ্চলের প্রধান নদী রাইন। আল্পস পর্বত থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রথমে সুইজারল্যান্ড, তারপরে জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চল ও সবশেষে ফ্রান্সের ভোজ পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে আরও উত্তরে প্রবাহিত হয়েছে। এটি নিম্ন গতিতে নেদারল্যান্ডের ওপর দিয়ে বয়ে গিয়ে উত্তর সাগরে মিশেছে। এর প্রধান 4টি উপনদী হল রুর, লিপে, এমসার ও ভুপার। প্রশ্ন 23, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদগুলি কি কি? কয়লা। রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা। এখানে প্রায় 500 কোটি মেট্রিক টন কয়লা সঞ্চিত আছে। বর্তমানে এখান থেকে জার্মানির প্রায় 80% কয়লা উত্তোলিত হয়। এই কয়লার অধিকাংশই উৎকৃষ্ট বিটুমিনাস শ্রেণীর। কোনো কোনো জায়গায় সর্বোৎকৃষ্ট আন্থ্রাসাইট কয়লাও সঞ্চিত আছে। এখানকার প্রধান কয়লা খনি অঞ্চলটি উত্তরে লিপে নদী, দক্ষিণে রুর নদী এবং পশ্চিমে রাইন নদী উপত্যকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এছাড়া কোলসবন এলাকাতেও কয়েকটি কয়লা খনি আছে। অন্যান্য রুর অঞ্চলের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে সামান্য পরিমাণে সীসা, দস্তা, তামা, পটাশ, নিকৃষ্ট মানের কিছু আকরিক লোহা এবং খনিজ তেল পাওয়া যায়। প্রশ্ন 24, রুর শিল্পাঞ্চলের পরিবহন ব্যবস্থার বিবরণ দাও। রুর অঞ্চলের পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। অসংখ্য রেলপথ ও সড়কপথ সমগ্র অঞ্চলটিকে জালের মতো ছড়িয়ে আছে। 1. এই শিল্পাঞ্চল ইউরোপের পূর্ব পশ্চিমে বিস্তৃত প্রধান রেলপথের ওপর অবস্থিত হওয়ায় স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স প্রভৃতি দেশের সঙ্গে সহজেই পণ্য আদান প্রদান করা যায়। 2. এই অঞ্চলের জলপথ পরিবহন ব্যবস্থাও খুব উন্নত। রাইন, রুর ও লিপে নদী সারা বছরই নৌ পরিবহনযোগ্য থাকে।
নদীগুলিকে আবার রাইন হয়াকার 9 একার রেফ, আবার হাইফেন ডটমান্ড টয়রেফ ময়াকার 9 রাইন হার্নে ডটমান্ড, ডটমান্ড এমস লিপে প্রভৃতি খালের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে সুলভ জলপথে নদীপথ ও খালপথ এখানকার যে কোনো প্রত্যন্ত এলাকা থেকেও সমুদ্রপথে যাওয়া যায় রাইন নদীর মাধ্যমে। এছাড়া 3 নম্বরে দিয়েছে এই অঞ্চলের বড় বড় শহরগুলি বিমান পথেও যুক্ত। প্রশ্ন 25, রুর শিল্পাঞ্চলে কাঁচা লোহা ও ইস্পাত উৎপাদন কেন্দ্রের বিবরণ দাও। রুর শিল্পাঞ্চলের অভ্যন্তরের কাঁচা লোহা বা লোহাপিণ্ড র অর পিগ আয়রন উৎপাদনের কারখানাগুলিকে স্থাপন করা হয়েছে নদীর ধারে এবং ইস্পাত কারখানাগুলি নির্মাণ করা হয়েছে খালের ধারে। বিদেশ থেকে সমুদ্রপথে আসা আকরিক লোহায় বোঝাই বিশাল আকৃতির বার্জগুলি রাইন নদীপথ ধরে এসে নদীর ধারে অবস্থিত কাঁচা লোহা উৎপাদনকারী কারখানাগুলিতে আকরিক লোহা নামায়। এরপর ওইসব কেন্দ্রে উৎপন্ন কাঁচা লোহা লিপে খালপথ রাইনহার্নে ডটমান্ড খালপথে শিল্পাঞ্চলের আরও ভেতরে অবস্থিত এসেন, মুলহাইম, গেলসেনকির্খেন, ডটমান্ড, ওবারহাউজেন, বখুম প্রভৃতি বড় বড় ইস্পাত উৎপাদন কেন্দ্রে চলে যায়। এইভাবে নদীর তীরে কাঁচা লোহা উৎপাদনের কারখানা এবং খালের তীরে ইস্পাত উৎপাদন কারখানা গড়ে উঠেছে। পেজ 227। প্রশ্ন 26, লন্ডন অববাহিকার অবস্থান ও আয়তন সম্পর্কে লেখো। টেমস নদীর উভয় পাশে ব্রিটিশ দ্বীপপুঞ্জের রাজধানী তথা প্রধান বাণিজ্য কেন্দ্র লন্ডনকে কেন্দ্র করে লন্ডন অববাহিকা অবস্থিত। এটি 51 ডিগ্রি থেকে 52 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 1 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। লন্ডন অববাহিকার উত্তরে চিলটার্ন উচ্চভূমি, পূর্বে উত্তর সাগর, দক্ষিণে ডাউন্স উচ্চভূমি এবং পশ্চিমে রিডিং শহর অবস্থিত। সমগ্র লন্ডন অববাহিকার ক্ষেত্রফল প্রায় ৭৭৫০ বর্গ কিলোমিটার। এখানে লন্ডন অববাহিকার অবস্থান দিয়েছে। লন্ডন অববাহিকা ব্রিটিশ যুক্তরাজ্য, তারপরে আয়ারল্যান্ড, আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর দুদিকে। প্রশ্ন 27, লন্ডন অববাহিকার কৃষিকার্য সম্পর্কে লেখো। লন্ডন অববাহিকার ছোট ছোট খামারে বিভিন্ন ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাক ভরে সরাসরি শহরে পাঠানো হয়। একে ট্রাক ফার্মিং বলে। টেমস ও কেনেট নদী উপত্যকার পডসল মৃত্তিকাতে গম, যব ও ভুট্টা, চিলটার্ন উচ্চভূমি ও ডাউন্স উচ্চভূমিতে যব, ওট ও আলু উৎপন্ন হয়। তবে চিলটার্ন ও ডাউন্স উচ্চভূমির অপেক্ষাকৃত অনুর্বর মাটিতে খাদ্যশস্যের সঙ্গে হে, ক্লোভার প্রভৃতি পশু খাদ্যেরও চাষ করা হয়। রিডিং এসেক্স গম উৎপাদনের জন্য বিখ্যাত। রিডিং ও এসেক্স গম উৎপাদনের জন্য বিখ্যাত। প্রশ্ন 28, লন্ডন অববাহিকার পরিবহন ব্যবস্থা কেমন? উত্তর, উন্নত ধরনের অসংখ্য রেলপথ ও সড়কপথ সমগ্র লন্ডন অববাহিকা অঞ্চলে যেন জালের মতো ছড়িয়ে আছে। লন্ডনের ভূগর্ভ রেলপথ ব্যবস্থাও খুব উন্নত। আন্তর্জাতিক বিমানপথের একটি প্রধান কেন্দ্র লন্ডন।
2 অন্যদিকে টেমসের তীরে অবস্থিত লন্ডন একটি বিখ্যাত নদী বন্দর। টেমসে সারা বছর প্রচুর জল থাকে বলে বড় বড় সামুদ্রিক জাহাজ নিয়মিত লন্ডন বন্দরে যাতায়াত করতে পারে। 3 হিথ্রো এখানকার প্রধান আন্তর্জাতিক আকাশপথ সংযোগকারী বিমানবন্দর। প্রশ্ন 29, লন্ডন অববাহিকা অঞ্চলের শিল্পোন্নতির কারণ কি? লন্ডন ব্রিটিশ দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান শিল্প। যেসব কারণে এখানে শিল্প ও বাণিজ্যের ব্যাপক উন্নতি হয়েছে সেগুলি হলো: 1 লন্ডন বন্দরের সান্নিধ্য, 2 টেমস নদীর মাধ্যমে পরিবহন, 3 উন্নত যোগাযোগ ব্যবস্থা, 4 ব্যাংকিং শিল্পের কেন্দ্র, 5 ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানী, 6 উত্তর পশ্চিম ইউরোপের সান্নিধ্য, 7 দক্ষ শ্রমশক্তি, 8 উন্নত প্রযুক্তির ব্যবহার। এই সব বিভিন্ন সুবিধা ছাড়াও লন্ডন শিল্পাঞ্চলের ঘন লোকবসতি এবং শিল্পোন্নতির জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরিকাঠামোগত সুযোগ সুবিধা ও বিদ্যুৎ প্রাপ্তির সুবিধা প্রভৃতিও এই অঞ্চলের শিল্প ও বাণিজ্যের উন্নতিতে যথেষ্ট সাহায্য করেছে। প্রশ্ন 30, লন্ডন অববাহিকার উন্নতিতে টেমস নদীর অবদান কতখানি? লন্ডন অববাহিকার উন্নতিতে টেমস নদীর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাই এই নদীকে লন্ডনের প্রাণস্বরূপ মনে করা হয়। কারণ: 1 কৃষি ও শিল্পের জন্য প্রয়োজনীয় জল এই টেমস নদী থেকেই পাওয়া যায়। 2 টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জের প্রধান বাণিজ্য বন্দর, যার মাধ্যমে এখানকার বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য পণ্যদ্রব্য সহজেই আমদানি ও রপ্তানি করা যায়। 3 টেমস নদী খুব গভীর বলে বড় বড় জাহাজ সহজেই এই এলাকার কেন্দ্রস্থলে চলে আসে। 4 টেমস নদী থেকে শিকার করার ট্রাউট, স্যামন প্রভৃতি মাছ দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। 5 টেমস নদীকে ব্রিটেনের শক্তিশালী শিল্প নদী ইন্ডাস্ট্রিয়াল রিভার বলে। টেমস নদীর তীরেই লন্ডন অববাহিকার সর্বাধিক শিল্প গড়ে উঠেছে। প্রশ্ন 31, লন্ডন বন্দরে সৃষ্ট টেমস নদীর অবদান কতখানি? লন্ডন বন্দর সৃষ্টিতে টেমস নদীর উল্লেখযোগ্য অবদানগুলি হল: 1 এই নদী মোহনার কাছে বিরাট খাড়ি সৃষ্টি করে উত্তর সাগরে পড়েছে। এই নদীর মোহনায় কোনো বদ্বীপ গঠিত হয়নি এবং মোহনা বেশ চওড়া হওয়ায় সমুদ্রগামী বড় বড় জাহাজ সহজেই টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন বন্দরে প্রবেশ করতে পারে। 2 টেমস নদী বেশ গভীর হওয়ায় মোহনা থেকে 49 কিলোমিটার দূরে টেমস নদীর তীরবর্তী লন্ডন বন্দর পৌঁছতে মাঝারি মাপের জাহাজের কোনো অসুবিধা হয় না। 3 টেমস নদীর জল শীতকালে জমে বরফে পরিণত হয় না। লন্ডন বন্দরের ছবি দিয়েছে। নেক্সট পেজ 228। প্রশ্ন 32, লন্ডন অববাহিকার প্রধান প্রধান শিল্প ও শিল্পকেন্দ্রসমূহ কি কি? ট্যাবুলার ফর্মে দিয়েছে প্রধান শিল্পসমূহ, প্রথম কলম, দ্বিতীয় কলম শিল্পকেন্দ্র, তৃতীয় প্রধান শিল্পসমূহ, দুটো কলমে প্রধান শিল্পসমূহ আর শিল্পকেন্দ্র। প্রধান শিল্পসমূহ: 1 মোটর গাড়ি তৈরি, অক্সফোর্ড; জাহাজ মেরামতি, চ্যাথাম; ইঞ্জিনিয়ারিং, গিল্ডফোর্ড; রাসায়নিক, লন্ডন; দেশলাই প্রস্তুত, লন্ডন; বিস্কুট প্রস্তুতি, রিডিং; তথ্য প্রযুক্তি, রিডিং; কাগজ, পারফ্লিট, নর্থফ্লিট; সিমেন্ট, রচেস্টার; ছাপাখানা বা মুদ্রণ, ওয়াটফোর্ড; জাহাজ মেরামতি, চ্যাথাম; ডেয়ারি ও ময়দা, লিচেস্টার ও এসেক্স; ওষুধ তৈরি, ডার্টফোর্ড; পেট্রোরসায়ন, সেলহ্যাভন। লন্ডন অববাহিকা, এখানে লন্ডন অববাহিকার শিল্পসমূহ:
ম্যাপ দিয়েছে। প্রশ্ন 33, টেমস নদীর গতিপথ লেখো। লন্ডন বেসিন অঞ্চলের প্রধান নদীর নাম টেমস। নদীটি এই অঞ্চলের বেশ কিছুটা পশ্চিমে অবস্থিত কটসওল্ড পাহাড়ে উৎপন্ন হয়ে গোরিং গ্যাপ GORING বা গোরিং গিরিপথের মধ্য দিয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে। তারপর পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে ডোভার প্রণালীতে গিয়ে পড়েছে। টেমস নদীর খাত বেশ গভীর এবং খাড়ির মুখটিও বেশ চওড়া। অনেকগুলি ছোট ছোট উপনদী এসে টেমস নদীতে মিশেছে, যেমন উত্তর দিক থেকে এসেছে LEA, রোডিং RODING, এবং দক্ষিণ দিক থেকে এসেছে WEY, মোল MOLE প্রভৃতি নদী। প্রধান উপনদী কেনেট রিডিং শহরের কাছে টেমসের সঙ্গে মিলিত হয়েছে। প্রশ্ন 34, লন্ডন অববাহিকার জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। লন্ডন অববাহিকায় গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি বৃদ্ধি পায় না, আবার শীতকালেও খুব কমেও যায় না। প্রায় প্রতিদিন বৃষ্টিপাত, মেঘে ঢাকা আকাশ, শীতল ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া হলো লন্ডন অববাহিকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড়ে 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে মাঝে মাঝে তুষারপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 সেন্টিমিটার। এই ধরনের শীতল ও আর্দ্র প্রকৃতির জলবায়ুকে বলে পশ্চিম উপকূলের সামুদ্রিক জলবায়ু বা ব্রিটিশ দ্বীপপুঞ্জের জলবায়ু। বৃষ্টিপাতের বেশিরভাগটাই শীতকালে হয়। প্রশ্ন 35, পোল্ডার ভূমির অবস্থান লেখো। নেদারল্যান্ডসের মোট আয়তনের প্রায় 40%ই পোল্ডার ভূমি। এলাকাটি দেশের উত্তর পশ্চিম ভাগে উত্তর সাগরের উপকূল বরাবর অবস্থিত। পোল্ডার ভূমি 3 ডিগ্রি 20 মিনিট পূর্ব থেকে 7 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 51 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে 53 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। পোল্ডার ভূমির উত্তর ও পশ্চিমে উত্তর সাগর, দক্ষিণে বেলজিয়াম এবং পূর্ব দিকের এলাকাটি দেশের নেদারল্যান্ডসের পেজ 229 প্রায় মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। পোল্ডার ভূমির আয়তন পরিবর্তনশীল। প্রশ্ন 36, পোল্ডার ভূমির জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তর 1, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের প্রভাবে এখানকার জলবায়ু মৃদুভাবাপন্ন। 2, শীতকাল মৃদু শীতল উষ্ণতা থাকে গড়ে 3 ডিগ্রি সেলসিয়াস, আবার গ্রীষ্মকালও বেশি তীব্র নয়, উষ্ণতা হয় গড়ে 16 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর, আর্দ্র দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 70 সেন্টিমিটার। 4, এই অঞ্চলটি পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু বা ব্রিটিশ জলবায়ুর অধীন। প্রশ্ন 37, পোল্ডার ভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কেমন? 1, পোল্ডার ভূমি সমতল হলেও সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচে অবস্থিত, সুতরাং ভূমিরূপের দিক থেকে পোল্ডার ভূমিকে নিম্নভূমি বলা যায়। 2, পোল্ডার ভূমিকে ঘিরে যে কংক্রিটের বাঁধ আছে তা যদি ভেঙে যায় তবে বিস্তীর্ণ এলাকা সমুদ্রগর্ভে চলে যাবে। বৃষ্টিপাত বা অন্যভাবে পোল্ডার এলাকায় যে জল জমে তা অনবরত পাম্প করে জল নিকাশি খালে ফেলা হয়। 3, পোল্ডার ভূমির প্রায় 90% ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠের প্রায় 2 থেকে 3 মিটার নিচে অবস্থিত। 4, এখানকার ভূমিভাগ সাধারণত জলা, বিল ও কর্দমাক্ত সমভূমি সমন্বিত নিম্নভূমি। 5, পোল্ডার ভূমির উত্তর পূর্বাংশে গ্রোনিয়ান, দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশে
জিল্যান্ড এবং জিল্যান্ড ও গ্রেনিয়েনের মাঝের অঞ্চলকে মিডল্যান্ড বা মধ্যভূমি বলে। পোল্ডার ভূমির ম্যাপ দিয়েছে, পোল্ডার ভূমির ভূপ্রকৃতি ও নদ নদী। প্রশ্ন 38, পোল্ডারল্যান্ডের ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ করো। ভূপ্রকৃতি অনুসারে পোল্ডারল্যান্ডকে 3 ভাগে ভাগ করা যায়। 1 গ্রোনিয়েন, 2 মিডল্যান্ড, 3 জিল্যান্ড। 1 গ্রোনিয়েন। পোল্ডারল্যান্ডের উত্তরাংশকে বলা হয় গ্রোনিয়েন প্রদেশ। অঞ্চলটি সমুদ্রতল থেকে নিচে অবস্থিত। 2 মিডল্যান্ড। পোল্ডারল্যান্ডের মধ্যবর্তী অংশকে বলে মিডল্যান্ড। এই এলাকার সমুদ্রতল থেকে সামান্য নিচু। 3 জিল্যান্ড। পোল্ডারল্যান্ডের দক্ষিণাংশ জিল্যান্ড নামে পরিচিত। এখানকার জমি সমুদ্রতলের সমান। প্রশ্ন 39, পোল্ডার ভূমির কৃষিকাজের বৈশিষ্ট্য লেখো। পোল্ডার ভূমিতে 2টি পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। 1 মিশ্র কৃষি পদ্ধতি। মিশ্র কৃষি পদ্ধতির জন্য যে উন্নত কৃষি ও পরিকাঠামোগত সুযোগ সুবিধার প্রয়োজন হয়, নেদারল্যান্ডসে তা থাকায় এখানে শ্রমভিত্তিক প্রগাঢ় পদ্ধতিতে মিশ্র কৃষির বিকাশ ঘটেছে। 2 গ্রিন হাউস পদ্ধতি। গ্রিন হাউস পদ্ধতির মাধ্যমে যেসব এলাকায় সূর্যালোক কম পাওয়া যায় এবং শীতের তীব্রতা বেশি, সেখানে গ্রিন হাউস বা কাঁচের ঘর তৈরি করে তার মধ্যে সবজি, ফুল প্রভৃতি চাষ করা হয়। প্রশ্ন 40, পোল্ডার ভূমির কৃষিজ ফসলগুলি কি কি? 1 পশুখাদ্য। ভূমির লোনা ভাব কমানোর জন্য নতুন ভূমিতে হে, ক্লোভার, আলফালফা প্রভৃতি পশুখাদ্যের চাষ হয়। 2 খাদ্য ফসল। লবণমুক্ত পোল্ডার এলাকায় গম, ওট, যব, আলু, রাই প্রভৃতি খাদ্য ফসল উৎপাদন করা হয়। এখানে খাদ্যশস্যের সাথে সাথে পশুখাদ্য উৎপাদন ও পশুপালন করা হয়। 3 ফুল। এখানে বিস্তীর্ণ এলাকায় টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলাস, ড্যাফেডিল প্রভৃতি রঙিন ফুলের চাষ করা হয়। ইউরোপের দেশগুলিতে ফুল রপ্তানি করে এখানকার কৃষকরা প্রচুর অর্থ উপার্জন করে। প্রশ্ন 41, পোল্ডার ভূমির খনিজ সম্পদ ও শিল্প। পোল্ডার ভূমির প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। উত্তর পূর্ব দিকে অবস্থিত গ্রোনিয়েন প্রদেশের ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আহরণ করা হয় এবং দ্য হেগ এর নিকটবর্তী অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়। এই অঞ্চলের বিভিন্ন শিল্পেরও বিকাশ ঘটেছে, যেমন 1 ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিক শিল্প বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি ফিলিপস এখানকারই একটি শিল্প সংস্থা। 2 পেট্রো রাসায়নিক শিল্প। 3 জাহাজ নির্মাণ শিল্প। 4 ডেয়ারি শিল্প। 5 খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। 6 বয়ন শিল্প। 7 কাগজ শিল্প। 8 চামড়া শিল্প। 9 প্রসাধনী দ্রব্য উৎপাদন শিল্প। 10 লোহা ইস্পাত শিল্প প্রভৃতি। আমস্টারডাম, রটারডাম, দ্য হেগ এখানকার উল্লেখযোগ্য শিল্পকেন্দ্র। পেজ 230। প্রশ্ন 42, পোল্ডার ভূমির পশুপালন সম্পর্কে লেখো। কৃষিকাজের মতো নেদারল্যান্ডসের পশুপালন ব্যবস্থাও খুব উন্নত। এখানে ব্যাপকভাবে হে, ক্লোভার, আলফালফা প্রভৃতি ঘাসের চাষ করা হয়। বিভিন্ন ধরনের পশুর মধ্যে গবাদি পশু প্রতিপালিত হয় বেশি। পশুপালনে উন্নতির কারণে দুধ ও দুগ্ধজাত দ্রব্য যেমন মাখন, গুঁড়ো দুধ, চিজ, পনির, ইয়োগর্ট, এক প্রকার ধরনের মিষ্টি দই প্রভৃতি উৎপাদনে পোল্ডার অঞ্চল সমগ্র ইউরোপের মধ্যে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। ডেয়ারির সাথে সাথে বাণিজ্যিকভাবে মুরগি, হাঁস, শূকর প্রভৃতি পালনের জন্য এখানে অসংখ্য পোল্ট্রি ফার্ম গড়ে উঠেছে। এখানকার বিভিন্ন এলাকার মধ্যে উত্তর পূর্বাংশের
গ্রোনিয়ান প্রদেশ পশুপালনে সবচেয়ে বেশি বিখ্যাত। পোল্ডার ভূমির পশুপালন, গরু মাঠে চড়ছে দেখিয়েছে। প্রশ্ন 43, পোল্ডার ভূমির প্রধান প্রধান শিল্পকেন্দ্রগুলির নাম লেখো। পোল্ডার ভূমির শিল্পগুলি অধিকাংশই গড়ে উঠেছে 1 লাইডেন, 2 রটারডাম, 3 গ্রোনিয়ান, 4 হার্লেম, 5 আমস্টারডাম, 6 ইজমুইডেন, 7 উট্রেখট, 8 ডেলেফ, 9 দ্য হেগ, 10 ফ্লাশিং, 11 ডানহেল্ডার প্রভৃতি শহরে। এর মধ্যে আমস্টারডাম শহর হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত। প্রশ্ন 44, ভূমধ্যসাগরের বৈশিষ্ট্য লেখো। 1 ভূমধ্যসাগরের আয়তন প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার এবং এর সর্বাধিক গভীরতা প্রায় 5267 মিটার। 2 পশ্চিম দিকে এই সাগরটি সংকীর্ণ জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত এবং পূর্ব দিকে সংকীর্ণ বসফরাস প্রণালীর মাধ্যমে কৃষ্ণ সাগরের সঙ্গে যুক্ত। তবে এই সংযোগ এতই সামান্য যে একে প্রধানত স্থলবেষ্টিত সাগর বলে। 3 আটলান্টিকের তুলনায় এর জল অনেক বেশি লোনা। 4 এর বিস্তৃতি কম বলে এতে জোয়ার ভাটা হয় না বললেই চলে। 5 ভূমধ্যসাগরে যেসব নদ নদী এসে পড়েছে তাদের মধ্যে ইতালির পো, ফ্রান্সের রোন, মিশরের নীল নদ প্রভৃতি উল্লেখযোগ্য। এবারে টিকা লেখো। প্রশ্ন 1, বাল্টিক শিল্ড। শিল্ড কথার অর্থ ঢাল বা বর্ম। ভূতাত্ত্বিক সময় অনুসারে ইউরোপের উত্তর পশ্চিমের উচ্চভূমি অঞ্চলটি যথেষ্ট প্রাচীন এবং অধিকাংশ এলাকাই প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত। বাল্টিক সাগর তীরবর্তী সুইডেন ও ফিনল্যান্ডে অবস্থিত এই প্রাচীন অনুচ্চ মালভূমি অঞ্চলকে বাল্টিক শিল্ডও বলে। এটি প্রকৃতপক্ষে ব্যবচ্ছিন্ন মালভূমি। এটি ক্ষয় প্রতিরোধী কঠিন ভূখণ্ড। প্রশ্ন 2, ফিয়র্ড। ফয়িকার ডয়রেফ। নরওয়ে ও সুইডেনের উপকূলে অসংখ্য জলমগ্ন হিমবাহ গঠিত উপত্যকা দেখা যায়। বহুকাল আগে তুষার যুগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এগুলির সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে হিমবাহ সরে যাওয়ায় এই সব উপত্যকা বা হিমদ্রোণী সমুদ্রের জলে পূর্ণ হয়। এগুলিকে বলে ফিয়র্ড। ফিয়র্ড হলো হিমবাহের ক্ষয়জাত হিমদ্রোণী। প্রশ্ন 3, রাইন নদী। জার্মানির রুর অঞ্চলের প্রধান নদী রাইন। এর মোট দৈর্ঘ্য 1233 কিলোমিটার। আল্পস পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রথমে সুইজারল্যান্ড এবং পরে জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোজ পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়ে নেদারল্যান্ডস অতিক্রম করে উত্তর সাগরে গিয়ে মিশেছে। রাইনের প্রধান উপনদীগুলি হল লিপে, ডুপার, এমসার প্রভৃতি। চালক ও আল রাইনের প্রধান দুটি শাখা নদী। প্রশ্ন 4, ইউরোপের হ্রদসমূহ। ইউরোপে ছোট বড় ক্ষেত্রমানের অসংখ্য হ্রদ রয়েছে, তাই এই মহাদেশকে হ্রদের মহাদেশ বলা হয়। এখানে রয়েছে 1 পার্বত্য ভূমির হ্রদ। সুইজারল্যান্ডের আল্পস পার্বত্য অঞ্চলের জেনিভা, জুরিখ, লুসার্ন প্রভৃতি হ্রদ। ইটালির উত্তরাংশের গার্ডা, কোমা ও ম্যাজিওর হ্রদ। ব্রিটিশ দ্বীপপুঞ্জের অন্তর্গত ইংল্যান্ডের পার্বত্য অঞ্চলের আলসওয়াটার ও উইন্ডারমিয়ার এবং স্কটল্যান্ডের লমন্ড হ্রদ। 2 সমভূমি অঞ্চলের হ্রদ। রাশিয়ার উত্তর পশ্চিম প্রান্তের লাডোগা এবং ওনেগা হ্রদ। এর মধ্যে লাডোগা 17,700 বর্গ কিলোমিটার, ইউরোপের সবচেয়ে বড় হ্রদ। সমভূমি অঞ্চলের অন্যান্য হ্রদের মধ্যে ফিনল্যান্ডের সাইমা, সুইডেনের ভেনার্ন ও ভেটার্ন, হাঙ্গেরির বালাটন প্রভৃতি হ্রদ উল্লেখযোগ্য। পেজ 230 শেষ করেছি, খালি 2 লাইন আছে। প্রশ্ন 5টা পরে পড়ছি।
প্রশ্ন 4 টিকা লেখো। প্রশ্ন 4 অবধি পড়লাম, পেজ 230 অবধি পড়লাম। পরের অংশ পরের ফাইলে।